হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অব্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অব্র। আজকে আমি যাচ্ছি বক্সা জয়ন্তী লেপচাকা ট্রেকিংয়ে। আর এই ট্রেকটা আমি করছি শিয়ালদা থেকে আলিপুরদুয়ার যাব। ফার্স্টে আলিপুরদুয়ার থেকে আমি যাব বক্সা লেপচাকা, এগুলো ট্রেকিংগুলো করব। আজকে আমার ট্রেন রয়েছে শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। তাহলে চলো দেরি না করে এবার শিয়ালদা স্টেশনের দিকে যাওয়া যাক, কারণ ট্রেন রাত্রির 11টা বেজে 20 মিনিটে, আর এখন বাজছে ঘড়িতে রাত্রি 9টা বেজে 15 মিনিট। এবার আস্তে আস্তে আমাদের বেরোতে হবে, কারণ অতটা আবার শিয়ালদার দিকে যেতে হবে। তারপর ট্রেন একটু আগে পৌঁছলে ক্ষতি নেই, লেট হয়ে গেলেই মুশকিল। তাহলে চলো এবার আস্তে আস্তে বেরিয়ে যাওয়া যাক। তোমার সাথে কথা হবে শিয়ালদা স্টেশনে। আমি তো এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, র্যাপিডো করে চলে এসেছি। আর দেখো, রাতের এই শিয়ালদা স্টেশন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, পুরো ভারতীয় পতাকার রঙে মানে লাইটে সেজে উঠেছে। আর এই ধারে রয়েছে আমাদের ভারতীয় পতাকা, দেখো কী সুন্দর করে উঠছে। এখন কিন্তু শিয়ালদা স্টেশনের বাইরেটা খুবই সুন্দর করেছে। আর দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে 12 নম্বর প্ল্যাটফর্মে, পদাতিক এক্সপ্রেস। এই ট্রেনে করেই আমি আজকে যাব শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত। আর আজকে আমার কোচ রয়েছে S1 স্লিপার ক্লাসে আমি ট্রাভেল করছি এই ট্রেনের। আর এছাড়াও এই ট্রেনে রয়েছে 3rd AC, 2 AC, 1st AC এবং জেনারেল ক্লাস, সবকটাই কিন্তু এখানে রয়েছে। আমি স্ক্রিনে সবকটা কামরার ভাড়াগুলো মেনশন করে দিচ্ছি। আমি আস্তে আস্তে হেঁটে পৌঁছে গেলাম আমার এই S1 কামরার দিকে। এবার তাহলে চলো ট্রেনে উঠে বসা যাক। আমি যেহেতু বাড়ি থেকে ডিনারটা করে এসেছি, তাই এখন ট্রেনে উঠবো, ব্যাগ রাখবো আর জাস্ট শুয়ে পড়বো। দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। আর ট্রেনের প্রচুর ভিড়, তাই আমি এখন কিছু দেখাতে পারছিও না। কাল সকালে তোমাদের সবটা দেখাবো। ঘুম থেকে উঠে দেখছি ট্রেন অলরেডি চা বাগানের পাশ দিয়ে যাচ্ছে। তার মানে আমরা এতক্ষণে নর্থ বেঙ্গলে প্রবেশ করে গেছি। বাট এই যে নিউ জলপাইগুড়ি স্টেশন ঢুকলো দুপুর 12টা বেজে 15 মিনিটে, মানে যেটা ঢোকার কথা হচ্ছে 9টা 15 মিনিটে। তার মানে ট্রেন 3 ঘন্টা অলরেডি লেটে চলছে। আর এই জন্য আমি ভাবলাম তাহলে নিউ জলপাইগুড়ি স্টেশনে একটু নেমে বরঞ্চ কিছু একটা ফুড ট্রাক থেকে খাবার কিনে নিই, ট্রেনে উঠি। আর এই হলো আমাদের ট্রেন নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। বাট হ্যাঁ, ট্রেন কিন্তু একদম পরিষ্কার ছিল না, এটা আমার সব থেকে বাজে লেগেছে। যেটা এতটা লং ডিস্টেন্সের ট্রেন, একটুখানি হলেও কিন্তু পরিষ্কার করাটা উচিত। ট্রেনের ওয়াশরুম এতটাই নোংরা ছিল যে ব্যবহারের অযোগ্য। তো এই নিউ জলপাইগুড়ি স্টেশনের ফুড ট্রাক থেকে আমি একটু খাবার, কিছু একটা মানে শুকনো খাবার যাকে বলে, যেহেতু ট্রেন 3 ঘন্টা অলরেডি লেটে চলছে, একটু শুকনো খাবার না কিনে নিয়ে উঠলে কিন্তু খুব সমস্যা। তাই জন্য এই ফুড ট্রাক থেকে আমি কিছু শুকনো খাবার মানে স্যান্ডউইচ কয়েকটা কিনে নিলাম, নিয়ে ট্রেনে উঠে গেছিলাম। উঠে জাস্ট তারপর ওই ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে বার করছে দেখো, এই স্যান্ডউইচ রয়েছে আর সস দিয়েছে তোর সাথে। বাট আমি একটু সস খাই না, তাই জন্য আমি শুধু স্যান্ডউইচটাই সব দেখাতে হয়। তো তোমাদেরকে ট্রেনের এই ইন্টেরিয়ারটা এবার দেখাই। ট্রেনে দেখো, দরজাতে উঠে যাচ্ছে একটা ওয়াশ বেসিন, আর রয়েছে দুধারে দুটো টয়লেটের অবস্থা মানে অত্যন্ত শোচনীয়, মানে দেখানোর মতো নয়। তাই আমি আর দেখালাম না। এদিকে ইন্ডিয়ান ছিল আর এই ধারে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। মানে সেই সাংঘাতিক নোংরা টয়লেটের অবস্থা, মানে ভাষায় প্রকাশ করার মতো না যে এতটাই নোংরা, কি বলবো আর। তো যাই হোক, এই টয়লেট ক্রস করার পরই পাশেই রয়েছে এই ওয়াশ বেসিন। এরকম থাকে অ্যাকচুয়ালি সব করা ট্রেনে ওয়াশ বেসিন রয়েছে। আর তারপরে এই হলো কোচের ইন্টেরিয়ার, মানে যেরকম হয় অ্যাজ এই ধারে রয়েছে দেখো 3টে করে সিট, আপার মিডিল লোয়ার, আর মানে 3-3-6। আর এই ধারে রয়েছে 2টো সিট, মানে সাইড আপার অ্যান্ড সাইড লোয়ার। এই হচ্ছে সিটিং কম্পোজিশন ছিল। ট্রেন আবার যে চা বাগান ক্রস করছে, মানে যেহেতু আমরা নর্থ বেঙ্গল প্রবেশ করে গেছি, এখানে চা বাগানটাই বেশি, প্রচুর চা বাগান ক্রস করতে করতে এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি নিউ আলিপুরদুয়ারের দিকে। আমরা এখন পৌঁছে গেছি নিউ আলিপুরদুয়ার স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ পিছনে রয়েছে নিউ আলিপুরদুয়ার স্টেশন, একবার দেখিয়ে দিই। চলো নিউ আলিপুরদুয়ার স্টেশন। আর এই হলো আমাদের ট্রেন। অলরেডি ট্রেনটা পৌঁছানোর কথা ছিল দুপুর 12টায়, আর এখন বাজছে ঘড়িতে 4:15। ভাবো, মানে বিশাল লেট করে দিয়েছে ট্রেনটা পৌঁছতে। আর এই তো জাস্ট পৌঁছে তো গেছি অলরেডি। এবার চলো স্টেশনের বাইরে যাওয়া যাক, বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। এই হলো নিউ আলিপুরদুয়ার স্টেশনের বাইরেটা। আর এখানে সব গাড়িগুলো পরপর দাঁড়িয়ে আছে, তোমরা এখান থেকে গাড়ি নিয়ে লেপচাখার উদ্দেশ্যে যেতে পারো। কিন্তু আমরা এখন ফার্স্টে যাচ্ছি লাঞ্চ করতে। সো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি লাঞ্চ করার দিকে। আমরা এখন ফার্স্টে যাবো একটা বাঙালির রেস্টুরেন্টে, যেখানে একটু লাঞ্চ করতে পারবো। দেন সেখান থেকে লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরাবো তোমার লেপচাখার উদ্দেশ্যে। তাহলে চলো আস্তে আস্তে করে এবার একটু খেতে যাওয়া যাক। আর
আর এই হলো নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে বাইরেটা, মানে এখান থেকে গাড়ি করে কিন্তু আমরা তো আমরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি। আর এই হলো আমাদের ষোলওয়ালা বাঙালি রেস্টুরেন্ট, তোমাদের একবার দেখিয়ে দিই জাস্ট। তো আমরা রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম বাঙালি চিকেন থালি। আর এই চিকেন থালিটাতে কিন্তু দেখতেই পাচ্ছ প্রচুর অনেক কিছু দিয়েছে, মোচা থেকে শুরু করে শাক, শুক্তো, চচ্চড়ি সব কিছুই দিয়েছে, ডাল, মাংস, বেগুনি সবই ছিল আমাদের মধ্যে। আর এটা পুরো কিন্তু কাঁসার থালা বাসনে সার্ভ করা হয়। আমরা এবার লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম লেপচাখার উদ্দেশ্যে। আর আমাদের এই টোটাল চিকেন থালিটা নিতে খরচ করেছিল 180 টাকা। বেশ দারুণ রান্নাবান্না ছিল। তাহলে এবার চলো এবার আস্তে আস্তে লেপচাখার দিকে যাওয়া যাক। হ্যাঁ, তবে তোমরা আসলে কিন্তু প্লিজ এই ষোলওয়ালা বাঙালি রেস্টুরেন্টে একবার খেও। 180 টাকা আন্দাজে আনলিমিটেড খাওয়া দাওয়া, যত খুশি তোমরা চেয়ে খেতে পারো, মানে পুরো পেট চুক্তির ব্যাপার যাকে বলে। খুব সুন্দর, মাংসটা রিপিটেবল নয়, কিন্তু এছাড়া বাদবাকি সমস্ত খাবার কিন্তু রিপিট করছিল। খুব সুন্দর জায়গা খাওয়া দাওয়া হয়েছে। এবার চলো দেরি না করে, বিকেল হয়ে যাচ্ছে, তাই এবার আমরা লেপচাখার দিকে মানে যাত্রা করছি, মানে লেপচাখার উদ্দেশ্যে যাত্রা স্টার্ট করে দিয়েছি। নিউ আলিপুরদুয়ার থেকে 0 পয়েন্ট দিকে যাব আমরা এখন। আর এই 0 পয়েন্ট অবধি যাওয়ার যে রাস্তাটা, এটা কিন্তু খুবই সুন্দর। মানে আমরা যে লেপচাখা ট্রেকটা করব, এটা কিন্তু স্টার্ট হবে 0 পয়েন্ট থেকে। তাই এবার এই 0 পয়েন্ট অবধি যেতে, মানে নিউ আলিপুরদুয়ার থেকে 0 পয়েন্ট যেতে রাস্তাটা কিন্তু পুরো বক্সার টাইগার রিজার্ভের ভেতর থেকে যায়। তো এই রাস্তাটা এতটাই সুন্দর, দেখতেই পাচ্ছ পুরো গ্রিনারি চারদিকে, সবুজে সমারোহ, সবুজে ভর্তি। এই রাস্তা ধরেই কিন্তু আমরা যাচ্ছি এখন 0 পয়েন্টের দিকে। আর এই 0 পয়েন্ট থেকেই স্টার্ট হবে লেপচাখা ট্রেক। আর ঠিক দেখো, এরকম প্রত্যেকটা রাস্তাতে একটুখানি এগাতেই এখানে কিন্তু এরকম বাকির সাইন দিয়ে তোমাকে এরা ওয়েলকাম করছে যে তুমি এখন বক্সা টাইগার রিজার্ভের ভেতরে রয়েছো। আর এই যে বক্সার যে জঙ্গলটা, এটা কিন্তু খুবই সুন্দর। এই জঙ্গলের ভেতর দিয়ে যখন গাড়িটা ছুটে চলছে, মানে দারুণ লাগছে কিন্তু ব্যাপার জিনিসটা। আর পুরো সবুজে যেরকম ভর্তি মোড়ানো, মানে পুরো ফ্রেশ অক্সিজেন তোমরা এখান থেকে কিন্তু গেইন করতে পারবে। আমাদের শহরে তো যা গরমে কষ্ট, সেই তুলনায় এখানে কিন্তু যথেষ্ট আরাম। তাই জন্যই বলি সবাই প্লিজ গাছ লাগাও, কারণ এত গরম এখানে বেড়ে যাচ্ছে না, মানে ভাবনা চিন্তার বাইরে হয়ে গেছে ব্যাপারটা। আর এই যে গাড়িটা চলেছে, ঠিক আমার এরকম দুটো মারুতি নেওয়া হয়েছিল, যেহেতু আমরা 10 জন মতন ছিলাম। তো এই দুটো মারুতি গাড়ি করেই আমরা যাচ্ছি এখন 0 পয়েন্টের দিকে। এই যে আর একটা গেট এসে গেল, বক্সা টাইগার রিজার্ভের গেট। এগুলো কিন্তু নর্মাল এরকম গেট মতো বানানো আছে, এখানে কোনো টোল বা কিছু লাগছে না, জাস্ট নর্মালি ব্যাপারটা। আর এরকম মানে মোড়ানো রাস্তা, আর পুরো জঙ্গলে ভর্তি, পুরো স্বর্গীয় ব্যাপার স্যাপার। চলতে চলতে দেখো দেখতে পেলাম সুন্দর সুন্দর বাংলো। দেখো ডান দিকে একটা কত সুন্দর একটা বাংলো বানানো আছে, ঠিক সেরকমই বাঁ দিকে আবার কিছু বাংলো আছে। পরে শুনলাম নাকি এগুলো মানুষের বাড়ি। তো যাই হোক, বেশ সুন্দর। তবে একটা জিনিস এটা অদ্ভুত লেগেছে এখানে, যে প্রত্যেকটা বাড়ি দেখো নিচটা ফাঁকা আর ওপরে বাড়ি, মানে কিছু নিচে পিলার দিয়ে ওপরে ওরা থাকে, নিচটা কিন্তু পুরো ফাঁকা করে রেখেছে। এর কারণটা আমি ঠিক বুঝলাম না। তো জিজ্ঞেস করাতে ওরা বললো এরকমই নাকি এখানকার বাড়ির স্ট্রাকচার, কিন্তু কেন এরকমভাবে বানানো সেটা ড্রাইভার দাদা বলতে পারলো না। তো যাই হোক, এবার আমরা আস্তে আস্তে যাই 0 পয়েন্টের কাছে। আর এই রাস্তাটা দিয়ে একটুখানি এগোলেই কিন্তু 0 পয়েন্ট, মানে পুরো পাহাড়ের দিকে আমরা আস্তে আস্তে উঠে 0 পয়েন্টে গিয়ে আমরা কিন্তু নামবো। সেখান থেকে এবার আমাদের লেপচাখা ট্রেকটা স্টার্ট হবে। তো দিস ইজ 0 পয়েন্ট। আমরা এখন 0 পয়েন্টে চলে এসেছি, আর এটাই হলো 0 পয়েন্টের সেই জায়গা। জাস্ট দেখো না ভিউটা, এখন অবশ্যই সন্ধে হয়ে গেছে, তাও ভিউটা তোমরা জাস্ট একবার দেখে নাও। এই রাস্তাটি এবার আমাদের যেতে হবে লেপচাখার উদ্দেশ্যে, মানে এটাই হচ্ছে লেপচাখা ট্রেক। আর এই যে রাস্তাটা দেখছো, এটাকে কিন্তু পেরিয়ে যেতে হবে লেপচাখা থেকে। মানে এখন আমরা নিচ থেকে এবার ওপরের দিকে উঠছি, মানে পাহাড়ের দিকে এবার কিন্তু আস্তে আস্তে ওঠা শুরু করছি। যদি আপনি আড়াইজন এই লোকেশন যদি দেন, আপনার খুঁজে বাইর করে যে কোনো
ঠিক আছে, পুরোটাই বক্সা টাইগার রিজার্ভের এরিয়া। যদি বক্সা টাইগার রিজার্ভের এরিয়া যদি আপনি চোখে দেখতে চান, এখান থেকে তো ওয়েদার ক্লিয়ার হয়। এখান থেকে পুরো আসাম অবধি হচ্ছে আমাদের বক্সা টাইগার রিজার্ভের এরিয়া আছে। যদি পিছনে দেখেন তাহলে রবার্স পয়েন্ট, ঘোড়াডুঙ্গা, পামচে, রূপং ভ্যালি বলা হবে, যেটা হচ্ছে আমাদের ভুটান বর্ডার, ওই বর্ডার অবধি হচ্ছে আমাদের বক্সা টাইগার রিজার্ভের এরিয়া আছে আমাদের। আর আমরা যেখানে আমরা দাঁড়ায় আছি এটা হচ্ছে বক্সার ভিউ পয়েন্ট বলা হয়। এখান থেকে 3টা নদীটা দেখা যাবে, যার নাম হচ্ছে, এটা বড়টা আপনার জয়ন্তী নদী, একটু কুয়াশার জন্য দেখা যায় না, ওই হ্যাঁ ওইটা। এটা হচ্ছে আপনার বালা নদী, কালকে যখন যাবেন ব্রিজ পার হয়ে যেতে হবে, আপনাকে বলে যাবে। আচ্ছা, আর এটা হচ্ছে বক্সা নদী বলা হয়। এটা এই 3টা নদী আমাদের শুকিয়ে আছে, যেটা জল আছে, শুকিয়ে নেই, জল আছে, জল আছে, পানি জল আছে। আচ্ছা, আর যত নদী আছে আমাদের এই নদীগুলো, হ্যাঁ, সব নদী গিয়ে মিশে যাচ্ছে আমাদের এটা রাইডাক নদীতে মিশে যাচ্ছে, সব সমস্ত নদীগুলো এখানে রাইডাক নদীতে মিশে যাচ্ছে, যত নদী আছে। আর যত গ্রিন দেখলেন না গাছ, এই পাহাড় হচ্ছে সব বক্সা পাহাড় বলা হয় সবকে, কারণ বক্সা টাইগারের ভিতরে আছে বলে বক্সা পাহাড়, এটা ন্যাচারাল পাহাড়। এটা যত গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছ হচ্ছে আমাদের বক্সা টাইগারের ভিতরে গাছ। আমাদের বক্সা টাইগারের ভিতরে গাছ পাওয়া যাবে 352 প্রকারের গাছ পাওয়া যায় আমাদের। তার মধ্যে কয়েকটা স্পেশাল আছে, শাল গাছ, সেগুন গাছ, বট গাছ, পিপাল গাছ, ছতিন গাছ, হ্যাঁ, চিলাউনি গাছ, এসব হচ্ছে মধ্যে স্পেশালি। যেমন সাপোজ সেগুন গাছ, রাস্তায় 2 সাইডে দেখেছেন সব সেগুন গাছ আর্টিফিশিয়ালি, ওটা হচ্ছে 1959 সালে 69 সালে লাগানো হয় সেগুন গাছ। যখনই সন্তানবাড়ি পাওয়া গেছে 2 সাইডে পুরো এটা আর্টিফিশিয়ালি গাছ। ওইটা সেগুন গাছ হচ্ছে লাগানোর পর 10 থেকে 12 বছর লাগে একটা গাছের মানে ম্যাচুরেট হওয়ার জন্য। ওর হাইট হচ্ছে 156 ফুট অব্দি লাস্ট হাইট হয় সেগুন গাছের। আর আয় হচ্ছে 450 থেকে 500 বছর লাস্ট বাজে সেগুন গাছ, বুঝছেন তো? গাছের হচ্ছে এই তো আয় আছে সব এরিয়া, মানে আর বট গাছ হচ্ছে ভিউ পয়েন্টটা তো আমরা গাইড দাদা থেকে সবটা বুঝে নিলাম। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি আবার লেপচাকা গ্রামের উদ্দেশ্যে। এই হলো ডিনার, আমাদের রাতের ডিনার। আজকের রাতে ডিনার করে আমরা চটপট ঘুমিয়ে পড়েছিলাম। আমি তোমাদেরকে এবার আমাদের রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও আমাদের রুম ট্যুরটা জাস্ট দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোমস্টে, এই মানে দেখিয়ে দিই, লেপচাকা হোমস্টে এটার নাম। আর এই সামনে দেখা যাচ্ছে কি উঁচু উঁচু পাহাড় চারদিকে ঘিরে রয়েছে, বেশ সুন্দর। এই হচ্ছে আমার একটা দিদি আছে, হাই হাই। দেখো হোমস্টে জানলাগুলো কিন্তু বেশ সুন্দর, দেখো পুরো ডিজাইন করা, জাস্ট দারুণ। আমি তোমাদের রুম ট্যুরটা আমাকে দিয়েছি চট করে। এই ছিল হচ্ছে আমাদের রুম লেপচাকা হোমস্টেতে। দেখেছি রুমের অবস্থা খুবই বেহাল, কারণ আমরা কাল রাতে ঘুমিয়ে পড়েছিলাম এসেই, তো রুমের অবস্থাটা তো খুবই খারাপ। আর এই রুম থেকে বেরালে হচ্ছে এরকম একটা ডাইনিং এরিয়া, এখানে বসে সবার সাথে সবার গাড়ি আছে, এদিকে আছে, এই রুমের সাথে আছে, ওই রুমের সাথে আছে। আর এই হচ্ছে সেই ভিউটা, ওরা হয়তো দেখতে পাচ্ছ মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে আসছে, জাস্ট দেখো পুরো মেঘে ভর্তি। আর এই হলো হিল স্টেশনের পুরো জায়গা, আর ওই দূরে একটা নদী দেখা যাচ্ছে, আর এই হলো পুরো গ্রিনারি। সকালে কিন্তু এর একটা শোভাটা আলাদাভাবেই তৈরি হয়েছে, জাস্ট দারুণ লাগছে। এবার চলো বেরিয়ে আশপাশগুলো একটু ঘুরে দেখি, তারপর পুরো দেখিনি গ্রামটা কিরকম। রাত্রে তো ভালো করে দেখা হয়নি, আর এই গ্রামটা এবার একটু ঘুরে আসি, তারপর দেন তোমার সব কিছু শেয়ার করছি। হ্যালো, আমাদের সাথে আরও রুমমেটরা রয়েছে, বাট তারা এখনও মানে ঘুমে ব্যস্ত, কেবল ঘুমোচ্ছে। আর আমরা সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি একটু মর্নিং ওয়াক টাইপের। চলো আমার সাথে তোমরাও এই গ্রামটা পুরো ঘুরে দেখো। হোমস্টের বাড়িটা রয়েছে এরকম সুন্দর সুন্দর রং বেরঙি সুন্দর সুন্দর মানে ফুলের গাছ, দেখো হলুদ, লাল, এটা সুন্দর একটা বাহারি পাতা, বেশ সুন্দর। আর আমাদের এই হোমস্টের বাড়ি রয়েছে এরকম একটা ছোটো বেশ মাঠের মতন, মানে ছোটো একটা তৃণভূমি। আর পুরো যদি 360 ডিগ্রি দেখাই তো বেশ হোমস্টে আর পাশে এরকম একটা জায়গা, আর সাথে রয়েছে একটা এরকম সুন্দর পাহাড়ি ভিউ। মানে চলে এসেছে সকালের চা উইথ গুড ডে বিস্কিট অ্যান্ড সুন্দর নেচার উইথ হ্যাভ আ গুড ডে। জাস্ট দারুণ লাগছে এই সিনারিটা এনজয় করতে করতে, চায়ের চুমুক আর গুড ডে বিস্কিট। এই তৈরি হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট, আর এই তৈরি হচ্ছে থুকপা। हमारे लिए एक थुक्पा। আমরা সকালে আছে ব্রেকফাস্ট হয় মোমো, যখন হয়ে গেলে দেন তারপর খাওয়া হবে। আর দিদিরা দেখো তৈরি করছে আমাদের জন্য ব্রেকফাস্ট। अच्छा भाई দাদাও তৈরি आपकी করছে। यहाँ पे जो
এখানকার বাড়িগুলো কিন্তু বেশ ইউনিক টাইপের, দেখো বেশ নিচে কি সুন্দর বেশ খুঁটি করে ওপরগুলো বানানো আছে, মানে সবই কিন্তু হোমস্টে। পাশে রয়েছে একটা সুন্দর মানে কি বলে এগুলোকে, মনেস্ট্রি, পাশে একটা মনেস্ট্রি রয়েছে, আবার এখানে আর একটা হোমস্টে, অ্যান্ড দেন একটা পাহাড়ের ভিউ তো আছেই। গ্রামটা বেশ সুন্দর নিরিবিলি, এক রাত দুদিনের ছুটি কাটানোর জন্য কিন্তু বেশ আদর্শ জায়গা, আর পুরো প্রকৃতির মাঝে। শহরের ওই কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে এই জায়গাটা কিন্তু খারাপ হবে না যদি কেউ ঘুরতে আসতে চাও, মানে শহরের এই জঙ্গলটাকে পেরিয়ে। এছাড়াও এখানে দেখো আরও কি সব মানে যেদিকে তাকাবে সেদিকে ভিউ পয়েন্ট, এদিকেও দেখো রয়েছে একটা ভিউ পয়েন্ট, মানে জাস্ট দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর লাগছে, দেখো জাস্ট নিচে পাহাড়ের খাদ বেয়ে দেখো কি সুন্দর। এটা কিন্তু পুরো লোকাল মানুষজন এখানটায় থাকে, স্পেশালি মানে যারা লোকাল এখানকার অধিবাসী, তাদের বাড়ি ঘরগুলো এখানটাতেই রয়েছে। দেখো তারা কীভাবে থাকে। আমরা কিন্তু বলতে গেলে এখন রয়েছে ঠিক পুরো মেঘের উপরে, দেখো এই যে জায়গাটা ফোনে এতটা পুরো মানে ক্যামেরাতে এত পরিষ্কার আসছে না, কিন্তু আমরা কিন্তু দেখো পুরো মেঘের উপর, দূরের ওই গাছটার দিকে তাকালে কিন্তু বোঝা যাবে। তুমি দেখতে পাচ্ছ তোমরা ওই দূরে দেখো গাছটা, একটু জুম করছি তাও দেখতে পাচ্ছ পুরো মেঘগুলো ভেসে আসছে যাচ্ছে, মেঘে কিন্তু পুরো জায়গাটা মানে ঢেকে যাচ্ছে। প্রথমে আমরা কুয়াশা ভাবছিলাম, বাট এখন দেখছি না এগুলো মেঘ। একটা হোমস্টেগুলো কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন বলতে গেলে। আচ্ছা জাস্ট দেখো বন্ধুরা, পুরো মেঘ, এরকম একটা সুন্দর জায়গা যেখানে হাত বাড়ালেই মেঘ, মানে দার্জিলিং যেতে হবে না, এরকম একটা সুন্দর পরিবেশে দাঁড়িয়ে দেখো মেঘগুলো কীভাবে ঢুকছে, জাস্ট মানে পুরো মনে হবে যেন কুয়াশা, পুরো মেঘে ঢেকে গেল যেন চারপাশটা, পুরো মেঘে ঢেকে যাচ্ছে। लिप्चा तो कालिम्पोंग सिक्किम में। तो फिर यहाँ का नाम क्यों लिप्चा का है? लिप्चा नहीं है, लप्सा बोलता है। लप्सा मैंने एक वैली। ओ अच्छा, एग्जैक्टली वैली का नाम है। तो एग्जैक्टली यहाँ का नाम है जो लप्चा है। एक हिल टॉप जैसे। हाँ समझ गए। हिल टॉप वैली। अच्छा लप्सा जो प्रोनाउंसिएशन में जब बंगाली लोग जो लिख देगा वो लिप्चा तो लिप्चा लिख आप लोग सबके बुद्धिस्ट है? हाँ सब बुद्धिस्ट। आप लोगों का लैंग्वेज क्या है? हम लोग जोंखा। जोंखा। जोंखा तो भूटानी लैंग्वेज है। हाँ हाँ हम लोग तो भूटान के जो पहले तो ये तो भूटान के। ओ पहले ये भूटान का था। अच्छा अच्छा। अंकल जरा अपना जो लैंग्वेज है ना उनमें थोड़ा सा बात कीजिए ना, कुछ भी बोल दीजिए, हम लोग कभी सुने नहीं। कुजंबू। अच्छा क्या मतलब है इसका? कुजंबू ने नमस्कार। अच्छा अच्छा। और हम लोग आप यहाँ पे कितना लोग रहते हैं इस गांव में? गाँव में होगा तकरीबन 255 जैसा। 255। अच्छा अच्छा समझ गया। ये आपका ही शॉप है? जी। আচ্ছা, मेरा होम स्टे है। এটা আঙ্কেলের শপ। কেউ যখন এখানে আসলে এখান থেকে প্লিজ একবার ভিজিট করে যেও, বেশ ভালো লাগবে। আর এই হচ্ছে সুন্দর হোমস্টে। আপনারা বাংলা বোঝেন? আঙ্কেল মানে কত ভালো বাংলা হিন্দি সব বোঝে। এইবার দেখো জায়গাটা পুরোটা যেন মেঘের মধ্যে পুরো যেন ঢেকে গেল, মানে পুরো মেঘ দিয়ে ভর্তি হয়ে গেল। মেঘটা একটু কমে গেছে। চলে এসছি আমাদের থুকপা। এই হলো থুকপা, এটা হচ্ছে ব্রেকফাস্টে। এখানে অনেক লোকাল মানুষজনও খাচ্ছে তার সাথে। এটা লোকাল একটা ছোট্ট একটা শপ, এখান থেকে আমি থুকপাটা ট্রাই করবো। দিদি ট্রাই করে দেখো কেমন লাগছে। খাচ্ছে দিদি, খেয়ে বলো তো কেমন লাগছে। গোল গোল করে পেঁচিয়ে নাও।
দিদি বলে যে নট ব্যাড, তাহলে ভালোই খেতে। এবারে আমরা খাবো। এবারে আমরাও একটু টেস্ট করবো, টেস্ট করে তোমাদেরকেও জানাবো ঠিক কিরকম লাগছে। কি ভাই ইন্টারেস্ট খাওয়ার জন্য? একদম। ভিডিও নিন। কে দিন না পাঁচটা ছিল রিঅ্যাকশন নেই। তুমি কোথায় বসে তো দেখে নিয়ে বসেছো। থুকপা তো খাওয়া কমপ্লিট, এবার মানে থুকপা তো খাওয়া জাস্ট হয়ে গেছে, এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই মেঘের দিকে। তোমরাও জাস্ট দেখো, এটা বলতে গেলে মানে এই ভিলেজটারই একটা পার্ট, মানে পুরো তো এরিয়া জুড়ে এই ভিলেজটা, মানে পুরো গ্রামটা মেঘে ঢেকে গেছে বলতে গেলে। মানে আমি সত্যি বলতে এতবার পাহাড়ে এসেছি কিন্তু কোনদিন মেঘকে এভাবে ফিল করিনি, মানে এই ফার্স্ট টাইম এরকম ফিল করছি আমি। আর পুরোটাই কিন্তু হচ্ছে এই ট্রেকিংয়ের জন্য, ট্রেকিং বা হাইকিং যাই বলো, খুব সুন্দর এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, পুরো নিরিবিলিতে একটা অফবিট লোকেশন, পুরো নিরিবিলিতে এই ঘোরাটা, এই লেপচাখাটা কিন্তু যারা এই অফবিট মানে শান্ত পরিবেশ ভালোবাসো তাদের জন্য কিন্তু খুব ভালো। হ্যাঁ, এদের স্থানীয় ভাষায় এই জায়গার নাম হচ্ছে লাপচাখা। আমাদের এই কথা বলতে বলতে এইটা লেপচাখাতে কনভার্ট হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়ছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর এই 0 পয়েন্ট মানে কালকে আমরা 0 পয়েন্ট থেকে লেপচাখা পর্যন্ত এই ট্রেক করে এসেছিলাম, আর আজকে ঠিক এই একই রকমভাবে লেপচাখা থেকে 0 পয়েন্ট যাব। কিন্তু কালকে রাত্রির হয়ে যাওয়ার জন্য আমি এখানে কোনো রকম ফুটেজ নিতে পারিনি, যেহেতু রাত্রিবেলা পুরো অন্ধকার, সো কিছু দেখানো যাবে না, তাই জন্য কিছু নেওয়া হয়নি। আর এখন ঠিক একই রাস্তা মানে সেম রাস্তাতেই এই লেপচাখা টু 0 পয়েন্ট যাব। সো এই রাস্তাটা আমি তোমাদের সাথে তুলে ধরবো, কিন্তু জানি না কতটা কি তুলে ধরতে পারবো, কারণ পুরো মেঘ হয়ে আছে, পুরো মেঘে ভর্তি আকাশ, মানে কিছু দেখা যাচ্ছে না, পুরো ধোয়া ধোয়া দেখা যাচ্ছে চারদিকে, এরকম ব্যাপার। তবে রচনাতির ধোয়া নয়, কিন্তু পুরো ধোয়া ধোয়া ভর্তি। বাট দেখা যাক, এখন এইভাবে এখন যাওয়া যাবে 0 পয়েন্ট অবধি। তাহলে চলো 0 পয়েন্ট যাওয়া যাক, কিন্তু মাঝখানে আমরা ব্রেকফাস্ট করবো, দেন 0 পয়েন্টের দিকে যাবো। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। দুটো থুকপা দাদা। সবাই খাচ্ছে মোমো, সবাই আমি খাচ্ছি সাবিদা। থুকপা। সাবিদা মোমো থুকপা মিলেই আছে, ও, তো সাবিদা। আমরা এখন মোমো চুজ করি তাই মোমো খাচ্ছি, এরপর দেন থুকপা খাওয়া, মানে ওরা থুকপা খাবে, আমরা যেহেতু থুকপা আগে খেয়ে নিই তাই মোমো খাবো এবার। তাহলে চলো ব্রেকফাস্ট করা হয়ে যাক। এটা খোল তো কমপ্লিট হয়ে গেছে, এবার দেখো তোমাদের দেখিয়ে দিই, একটা সুন্দর একটা এখানে মনেস্ট্রি রয়েছে, মনেস্ট্রিটা ঘুরে আসি চলো। এই শোনো মানুষের শীতে বসে থাকাটা তুলে দেন ওই ওখানটা যাই সামনে। এই হলো মনেস্ট্রিটা, এটাকে লেপচাখা মনেস্ট্রি বলা হয়। আর এর পাশে রয়েছে আরেকটি মানে স্টু, যেটা চট করে ঘুরে আসি। সেই উইশিং মানে প্রেয়ার করা যায় এখান থেকে, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্রেয়ার করতে হয়, যেভাবে গোল করে ঘোরালে। কিন্তু দুটো নদী আছে, দেখো এই ধারে একটা নদী আসছে আর ওই ধার থেকে একটা নদী আসছে, দুটো নদী কিন্তু মানে দেখা যাচ্ছে জাস্ট এই व्यू ऊपर व्यू पॉइंट থেকে। भैया ये रिवर का नाम क्या है भैया? ये जो रिवर आ रहा है ना इधर से, बाला, और वो वाला जीमा जीमा बीमा। ওকে ওকে, একটা নদীর নাম হচ্ছে বালা নদী, যেটা যেটা এই ধার থেকে আসছে, দেখতে পাচ্ছ না জানা, মানে জুম করুন তো চেষ্টা করছি, এটা হচ্ছে বালা নদী। এবং যেটা ওই ধার থেকে আসছে, ওই ধারটা আরই দেখা যাচ্ছে না, ওই ধার, হ্যাঁ এই যে নদীটা আসছে এটার নাম হচ্ছে ডিমা নদী। আর এই হলো সুন্দর সেই পাহাড়ি রাস্তা, সেখান থেকে আমরা এখন যাচ্ছি কিন্তু এই লেপচাখা দিয়ে। দিদি আসছে, ওইখানে আমি এই যে এই হলো লেপচাখার সেই রাস্তা, এই রাস্তা দিয়ে এবার আমরা লেপচাখা দিয়ে বেরিয়ে যাচ্ছি। সামনে যাচ্ছে আমাদের টিম, পিছনে রয়েছে আমাদের টিম, পুরো পরপর, পিছনে বেশি জন নেই, 3 জন, আর সামনেই সবাই এগিয়ে গেছে, সামনে এগাচ্ছি। এবার এই রাস্তা দিয়ে এবার আমরা কিন্তু এগিয়ে যাব 0 পয়েন্টের দিকে। এই রাস্তা যেখান থেকে রাত্রিবেলা এসেছিলাম, হ্যাঁ সবার পায়ে 2-3টে করে যোগ ধরেছিল। এটা কিন্তু সত্যি আমাদের, এটাই হলো সেই রাস্তা যেখান থেকে আসার সময় আমরা যখন প্রথমে আসছিলাম তখন আমরা সবার পায়ে কিন্তু 2-3টে করে চোখে ধরে নিয়েছিল, এখন জানি না যোগ ধরবে কিনা। আর এই সেই জায়গা
কালকে এখানে সবার পা থেকে যোগগুলোকে বার করা হচ্ছিল এই ক্যান্টিনটা মানে দোকানটায় বসে। আর এই রাস্তায় কিন্তু প্রচুর শ্যাওলাও আছে, চেষ্টা করবে পুরো মিডিল দিয়ে হাঁটার জন্য। বাচ্চাগুলো বেচারা লজ্জা পেয়েছে। আর সামনেই রয়েছে এখানকার লেপচাকা স্কুল, এফভিপি স্কুল। চলে আমরা রাস্তা থেকে নামি, রাস্তাটা কিন্তু খুবই খতরনাক আছে। আবার একটু নেমে তারপর কথা হচ্ছে। হ্যাঁ, পাহাড় থেকে আমরা এবার প্রায় নেমে যাচ্ছি নিচের দিকে। রাস্তাটা কিন্তু ওঠার সময় ব্লকটা হলে আরো ভালো হতো, কিন্তু নো প্রবলেম। আসার সময় যে লাইটটা ছিল না, তাই জন্য এখন যাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি গ্রিনারিটা। দেখো পুরো কিন্তু পুরো গ্রিন, এই যে সেই জায়গাটা পুরো একদম ভরপুর অক্সিজেন তোমরা এখান থেকে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে। এখানে কোনো জিনিসপত্রের দোকান নেই, কিন্তু প্রকৃতি যা ভরে তোমাকে অক্সিজেন দেবে না, বিশুদ্ধ অক্সিজেন, এটা কিন্তু আমাদের এই কংক্রিটের জঙ্গলে পাওয়া যাবে না। আর দুর্দান্ত ওয়েদারটা, অসাধারণ লাগছে, বেশি গরমও লাগছে না, বেশ সুন্দর হচ্ছে। কত সুন্দর, কেমন লাগছে? দারুণ, সত্যি শান্তির জায়গা। সত্যি শান্তি। প্রচুর স্থানীয় লোকজন উঠেছিলাম, দেখো আমাদের সামনে স্থানীয় লোক আছে। তবে হ্যাঁ, প্রকৃতিটা খুব সুন্দর, কেউ এখানে অন্তত নোংরা করো না, সবাই আসো, এনজয় করো। জাস্ট একবার অন্তত এই লেপচাকা ট্রেকটা করে যেও। আমি বলছি এই লেপচাকা ট্রেকটা কিন্তু দুর্দান্ত লাগবে, একবার অন্তত এই লেপচাকা ট্রেকটা করে যেও, জাস্ট অসাধারণ লাগবে। আর এই যে দেখছো প্রকৃতি, তো দেখছোই কি যে সুন্দর, পুরো তোমাকে দুহাত ভরে দেবে প্রকৃতি। পুরো এই জঙ্গলের ভেতর দিয়ে ট্রেকটা হয়। এই ট্রেকে কিন্তু একটা আলাদা মজা আছে। ট্রেক মানেই মজা, নর্মাল ট্রাভেলার লাইফ আর ট্রেকিং লাইফ কিন্তু এক নয়, এটা আমি অবশ্যই বলবো। তবে হ্যাঁ, বয়স্ক মানুষের আসাটা ঠিক একটা উচিত হবে না, ইয়াং জেনারেশন এইসব ভালো লাগবে। জাস্ট এই জায়গাটা দেখো, দেখেই মনে হচ্ছে না পুরো ঘন জঙ্গল, মনে হচ্ছে না কোনো রহস্যের ভান্ডার, এক্ষুনি যেন রহস্য কেউ ভেঙে বেরিয়ে আসবে এরকম ব্যাপার, রহস্যময় মূর্তি বেরিয়ে আসবে, পুরো রহস্যময় মূর্তি। এই যে আমরা কিন্তু এখন অনেকটা একা হয়ে গেছি, এখন যদি এনি চান্স যদি কোনো বাঘ বা নেকড়ে চলে আসে, ব্যাস আমার গল্প ইতি ওখানেই। we are searching in বাঘ। হ্যাঁ, এটা ঠিক, আমরা কিন্তু বাঘ সার্চ খুঁজছি, যদি বাঘের দেখা মেলে, আমার মনে মনে চাইছিও না, সেগুলো তো আমাদের খেয়ে চলে যাবে। At least একটা আওয়াজ, গর্জন। গর্জন, ঠিক। এখানকার বাড়ির একটা অদ্ভুত সিস্টেম, বেশ দেখো সব পিলার দিয়ে উপরে ওঠানো, উঠিয়ে তারপর মানুষের থাকে, নিচে কাউকে থাকতে দেখলাম না। কিছুটা রাস্তা কিন্তু এরকম পাথুরে পথও আছে। আমরা এখন এক্স্যাক্টলি চলেছি এখন বুকসা ফোর্টের দিকে, মানে বক্সা ফোর্ট যেটা, ওখানেই আমরা এখন যাচ্ছি। তো দেন আমি এখন আর ভিডিও এখন বানাচ্ছি না, আমি রেড বক্সা ফোর্টে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ রাস্তাটা এতটাই পাথুরে, কারণ এনি চান্স যদি পাটা স্লিপ কেটে যায় তো আমি পড়ে যেতে পারি, তাই জন্য রেড তোমাদের সাথে দেখা হচ্ছে বক্সা ফোর্টে। তো যাওয়ার সময় একটা শিব মন্দির দেখতে পেয়েছি, চলো শিব মন্দিরটা ঘুরে আসি। এরকম সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে কিছুটা রাস্তা, মানে মহাকাল মন্দির আর কি। এই পৌঁছে গেলাম, হর হর মহাদেব। এখানে খুব সোলার সিস্টেম লাগানো আছে দেখছি, এখানেও সোলার সিস্টেম লাগানো আছে মন্দিরে, এটা আই থিঙ্ক যোগ্য বা কিছু হয়, দর্শন করি। জয় পশুপতিনাথ কি জয়। এই হলো সেই শিবলিঙ্গ। দর্শন শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম বক্সা ফোর্টের দিকে। এবার আমরা হাঁটতে চাই বক্সা ফোর্টে। তাহলে চলো বক্সা ফোর্টে গিয়ে আবার দেখা হচ্ছে। এই হলো সেই বক্সা ফোর্ট। বক্সা ফোর্টে যাওয়ার রাস্তাটা হচ্ছে ওই দিক থেকে যেতে হবে, গিয়ে দিক থেকে উঠে তো পৌঁছতে হবে বক্সা ফোর্টে। এবার আমরা বক্সা ফোর্টের দিকে যাচ্ছি। এখানেও একটা এরকম মনেস্ট্রির মানে কি বলে এগুলোকে, এটা একটা বানানো আছে। আর ঠিক পাশ থেকে এই রাস্তা, এটা হচ্ছে বক্সা দুর্গ যাকে বলে, এটা বক্সা টাইগার রিজার্ভেরই একটা পার্ট, এটাও এখানে লেখা আছে।
দেখবে লেখাটা পড়লে বোঝা যাবে। ল্যান্ডস্কেপিং অ্যান্ড বিউটিফিকেশন 2014 আর বুকসা ফোর্ট, বুকসা টাইগার রিজার্ভ। এই বাবু বাবু রে এখানে একটা ফটো তোলা হয়। এই হলো সেই গেট, বক্সা টাইগার রিজার্ভের গেট। এটা কি ঢুকছে, বাবু এখানে দাঁড়া। সেই টাইগার রিজার্ভে যাওয়ার রাস্তাটাও কিন্তু এরকম এই খাড়াই টাইপের, ওপরে উঠতে হবে আস্তে আস্তে করে। আর চারদিকে রয়েছে এই পর্বত ভূমি। না বসে এই হলো সেই দরজা। রয়েছে আরও কিছু জেল টাইপের, এখানে কিন্তু কারাদণ্ড করা হতো তখন। বলা হয় নেতাজিকে নাকি এখানে রাখা হয়েছিল এই বুকসা ফোর্টে, বাট নেতাজির কারাগারটা কোনটা ছিল সেটা জানি না, বলতে পারবো না, কিন্তু লেখা নেই যেহেতু আমি শুনেছি। দেখাই, বেশ অন্ধকার ভেতরটা, বেশ অন্ধকার। বলা হয় নাকি সেলুলার জেলের আগে নাকি এইটা, মানে আগে এখানে রাখা হতো, দেন তারপর নাকি সেলুলার জেলে পাঠানো হতো। এবার ঘটনার সত্যটা কি কিছুটা আমি জানি না সেইভাবে, বাট এটা একটা ফোর্ট বা দুর্গ বলা যেতে পারে। এখানে কিন্তু অনেক রকমের বন্দি করা হয়েছে, তেমন নেতাজিকেও কিন্তু এখানে রাখা হয়েছিল আমি শুনেছি, বাট আমি ওই জায়গায় লেখা এখনও পর্যন্ত দেখতে পাইনি। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কিন্তু কমেন্টে জানিও। এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মানে স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে বানানো হয়েছিল একটা তোমার শিবির টাইপের স্ট্যাচু মতো, বেশ সুন্দর দেখো বানানো হয়েছে। আর ফার্স্ট এটা পার্কের মতন মানে সরকার থেকে করে দেওয়া হয়েছে, আগে হয়তো এরকম ছিল না, জানি না কীরকম ছিল, বাট বেশ সুন্দর। দেখতে পাচ্ছ মেঘ কী সুন্দর ভেসে ভেসে আসছে, দেখো কারণ কিন্তু দেখা যাচ্ছে, দেখো কী সুন্দর মেঘলা হয়ে আসছে, মেঘ আসছে, জাস্ট পুরো স্বর্গ ফিলিং, পুরো স্বর্গ স্বর্গ। জাস্ট জানি না দেখাতে পারছি মানে কতটা বোঝা যাচ্ছে কি না, পুরো মেঘটা কিন্তু দেখো, পুরো মেঘ ঢুকছে, হু হু করে মেঘ ঢুকছে পাশ থেকে, মেঘ মানে পুরো ভরিয়ে দিচ্ছে জায়গাটা, ঠিক মনে হচ্ছে না কুয়াশা পড়ছে। পাহাড়টা দেখেছো, মেঘ কিন্তু পুরো পাহাড়টাকে ঢেকে দিল। বর্ষায় পাহাড়ে আসার একটা মজা আছে, যখন মেঘ হঠাৎ করে বৃষ্টি, আবার হঠাৎ করে রোদ উঠে যাচ্ছে। এছাড়াও কিন্তু এখানে পরপর লাইন দিয়ে অনেকগুলি কক্ষ রয়েছে, মানে কারাগার টাইপসের। এক্স্যাক্টলি এটা কারাগার কিনা বুঝতেও পারছি না, বিকজ কোনো লেখা নেই যে জায়গাটা এক্স্যাক্টলি কীরকম বা কী করা হতো। তবে আমি শুনলাম এখানে নাকি বন্দিদেরকে আটকে রাখা হতো এইখানটায়, এই বক্সাতে মানে বক্সা ফোর্টে। একটা কারাগারের ভেতরটা দেখাচ্ছি, মানে খুব ঘুলঘুলি মতন করা আছে। ফোর্টে কিছু ধ্বংসাবশেষ রয়েছে, এরকম দেখো এই জায়গাটাও ভেঙে চুরে গেছে, ধ্বংসাবশেষ টাইপের, মানে একদিকটা যেরকম নতুন রয়েছে সেরকম একদিকটা রয়েছে এরকম ধ্বংসাবশেষ ধরনের রয়েছে। আর রাস্তা বলতে গেলে এরকম রাস্তা করা আছে, এই রাস্তা বরাবরই হাঁটতে হচ্ছে, বুঝছো, মানে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ এই সেই ধ্বংসাবশেষ, বিশাল লম্বা, পরপর সব ভেঙে চুরে গেছে। তবে হ্যাঁ, আমি একটা কথা রিকোয়েস্ট করবো সরকারের কাছে, যে এখানকার মেনটেন্যান্সের কিন্তু খুব অভাব, একটু মেনটেন্যান্স করা উচিত। এখানে ট্যুরিস্ট স্পট, জায়গাটা এতটা ভালো যখন, একটুখানি কিন্তু মেনটেন করা যেতেই পারে। আর বাকি রইল এই জায়গাটা যদি সম্পর্কে বলি, এটা বক্সা টাইগার রিজার্ভের ভেতরে পড়ে। আর মানে যারা লেপচাখা বক্সা মানে এই যে ট্রেকটা করবে, তারা কিন্তু এই বক্সা ফোর্টে ঘুরে যেতে পারবে আরামসে। তবে কিন্তু হ্যাঁ, 0 পয়েন্ট থেকে লেপচাখা অবধি যেতে কিন্তু
ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো সময় লাগে ট্রেক করে, ঠিক আছে, মানে জোরে জোরে হাঁটলে। এটাই হচ্ছে ব্যাপার। আর বাদবাকি সব কিছুই ওকে, মানে রাস্তাঘাটে কিন্তু জল, ওষুধ সব কিছু পাওয়া যায়, কোনো চিন্তা নেই জল পাবো না বা কিছু এরকম কোনো চিন্তার কারণ নেই। আর জায়গাটা বেশ সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, এই হলো সেই বুকসা ফোর্টটা যেটা দেখালাম তোমাদেরকে। আশা করি তোমাদের হয়তো ভালো লাগলো। তাহলে চলো এবার আস্তে আস্তে আমরা 0 পয়েন্টের দিকে যাই। ওই যে বলছিল ওম নমো পদ্মনায় নমো। এখানে দেখাটা কি সুন্দর ছোট্ট ওয়াটারফলস দেখা যাচ্ছে, কিন্তু এখানে কাছে যাওয়ার উপায় নেই। এই হলো একটি হোমস্টের নাম্বার দেওয়া আছে, এখানে প্রকৃতি হোমস্টে, তোমরা চাইলে কিন্তু এটা বুক করতে পারো। চলার পথে তোমরা এখানে সুন্দর সুন্দর বসার জায়গা পাবে, মানে একটু রেস্ট করার জন্য। এটা কিন্তু প্রায় 200 মিটার 250 মিটার ছাড়া ছাড়া কিন্তু আছে। তোমরা এখানে বসার জায়গা পাবে, এখানে একটু বসে জিরিয়ে নেবে, নিয়ে কিন্তু আবার নিচের দিকে যেতে পারবে। এই ছাড়াও পথে মিলবে এরকম কিছু সুন্দর নাম না জানা পাহাড়ি নদী, যেটা কিন্তু তোমরা চলার পথে প্রায় দেখতে পাবে। এগুলো ছাড়াও তোমরা দেখতে পাবে নিচ থেকে কত মানুষ কত ভারী ভারী জিনিস পায়ে হেঁটে ওপরের দিকে নিয়ে আসছে। তারা কতটা কষ্ট করে তারা পরিশ্রম করছেন, জীবিকা নির্বাহ করছেন, তা কিন্তু এই ট্রেকিং পথে কিন্তু আমরা চলার পথে দেখতে পাবে। সে একজন আলমারি নিয়ে আসছেন, কেউ বিছানা, বালিশ, কম্বল নিচ থেকে কিন্তু এরকমভাবে বয়ে বয়ে নিয়ে আসছেন কষ্ট করে। তো বন্ধুরা, আস্তে আস্তে আমরা এবার নিচের দিকে চলে এসেছি। তো বন্ধুরা, চলে এসেছি আমরা এখন 0 পয়েন্টের কাছে। আর আজকের মতো ভিডিওটা আমি এই অবধি রাখলাম। পরের পার্টে আমি জয়ন্তী রিভারের সমস্ত পার্ট নিয়ে আসছি। ততক্ষণের জন্য প্লিজ তোমরা আমার পাশে থেকো। চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি জয়ন্তীর পার্ট 2 নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর আমাদের গাড়িও চলে এসছে, এই গাড়িটাতে করেই আমরা এখন বেরিয়ে যাব তোমার জয়ন্তীর উদ্দেশ্যে। আর ওখানে আমরা আজকে রাতটা হোমস্টেতে স্টে করব, দেন তারপরের দিনকে আবার আমরা বেরিয়ে যাব তোমার ছোট মহাকালের জন্য। তো চলো, আজকের ভিডিওটা আমি এগিয়ে রাখলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। এই হলো আমাদের আজকের গাড়ি, আর এই গাড়ি করেই আমরা আজকে যাব জয়ন্তী পর্যন্ত। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী পার্টে, অর্থাৎ জয়ন্তীর পার্টটা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে,